বন্দুকের মুখে মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। ঢাকার বিক্ষোভ থেকে ইসরায়েলকে স্বীকৃতি না দিতে আরব দেশগুলোকে আহ্বান। রমজানের আগে নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে নজির স্থাপনের আহ্বান ফারুকের। ইউসুফ এর কবরে ইহুদিরা, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ। এবং সর্বশেষে জানাবো, আদালতে শুনলেন না নেতানিয়াহুর অনুরোধ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বন্দুকের মুখে মুসলমানদের বাংলাদেশে পাঠাচ্ছে ভারত। কোনো ধরনের বিচার ছাড়াই শত শত মানুষকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারত, আর এই তথ্যটি দুই দেশের কর্মকর্তারাও নিশ্চিত করেছেন। এ নিয়ে মানবাধিকার কর্মী ও আইনজীবীরা কড়া সমালোচনা করেছেন। তারা বলছেন, এসব বহিষ্কার বেআইনি এবং জাতিগত পরিচয়ের ভিত্তিতে করা হয়েছে। ভারত সরকারের দাবি, তারা যাদের ফেরত পাঠিয়েছে তারা অবৈধ অভিবাসী। তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হিন্দুত্ববাদী সরকার দীর্ঘদিন ধরে এই অভিবাসন, বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ থেকে আসা অভিবাসীদের বিষয়ে কঠোর অবস্থান নিয়ে আসছে। সরকারের শীর্ষ পর্যায়ের নেতারাও এসব মানুষকে ঘুণপোকা ও অনুপ্রবেশকারী বলে উল্লেখ করেছেন। এএপির প্রতিবেদনে বলা হয়, সরকারের এমন অবস্থান ভারতের প্রায় 20 কোটিরও বেশি মুসলমানের মধ্যে, বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক তৈরি করেছে। ভারতের প্রবীণ মানবাধিকার কর্মী হর্ষ মন্দার বলেন, বিশেষ করে দেশের পূর্বাঞ্চলের মুসলমানরা আতঙ্কে দিন কাটাচ্ছেন। লাখো মানুষকে অস্তিত্ব সংকটে ফেলা হয়েছে। ভারতের স্থলপথ বেষ্টিত বাংলাদেশে 2024 সালে গণঅভ্যুত্থানে ভারত ঘনিষ্ঠ সরকারের ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে নয়াদিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক শীতল হয়ে পড়েছে। এরই মধ্যে ভারতের পশ্চিমাঞ্চলের কাশ্মীরে 22 এপ্রিল এক হামলায় 26 জন নিহত হন, যাদের অধিকাংশই ছিলেন হিন্দু পর্যটক। এরপর ভারতের নিরাপত্তা অভিযান আরও জোরদার হয়। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করে, যদিও ইসলামাবাদ তা অস্বীকার করে। এর জেরে দুই দেশের মধ্যে 4 দিনব্যাপী সংঘাতে 70 জনের বেশি মানুষ নিহত হন। এই ঘটনার পর ভারত জুড়ে নজিরবিহীন নিরাপত্তা অভিযান চালানো হয়। হাজার হাজার মানুষকে আটক করা হয়, যাদের অনেককেই বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। ঢাকার বিক্ষোভ থেকে ইসরায়েলকে স্বীকৃতি না দিতে আরব দেশগুলোকে আহ্বান। ইরানের ঐতিহাসিক বিজয়ের পর আগ্রাসী অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে নতুন করে স্বীকৃতি না দিতে ও কোনো ধরনের কূটনৈতিক সম্পর্কে না জড়াতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় বিপ্লবী পরিষদ। দলটি বলছে, ইসরায়েল বিরোধী বিজয়ের পর মুসলিম রাষ্ট্রগুলোর আশু কর্তব্য হল ফিলিস্তিন, আরাকান ও কাশ্মীরের মুসলমানদের মুক্তির জন্য সম্মিলিত লড়াই গড়ে তোলা। মোহাম্মদ শামসুদ্দিন বলেন, ইসরায়েল বিনা উস্কানিতে ও মিথ্যা অজুহাতে ইরান ও গাজায় আগ্রাসন চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করে যুদ্ধাপরাধ করেছে, জেনেভা কনভেনশন লঙ্ঘন করেছে, বিশ্বের শান্তিপ্রিয় মানুষের উৎকণ্ঠা সৃষ্টি করেছে, মানবাধিকার লঙ্ঘন করেছে, জ্বালানি তেলের বাজারে অস্থিতিশীলতার সৃষ্টি করেছে। তবে শেষ পর্যন্ত ইসরায়েল ও যুক্তরাষ্ট্র শুধু যুদ্ধেই নয়, নৈতিকভাবে পরাজিত হয়েছে। জাতীয় বিপ্লবী পরিষদের এই নেতা গাজা গণহত্যা নিন্দা জানিয়ে অবিলম্বে সেখানে মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করে আন্তর্জাতিক আদালতে বিচারের আহ্বান জানান। তিনি বলেন, অবৈধ ইসরায়েলকে বাঁচাতে যুক্তরাষ্ট্র বেআইনিভাবে ইরানের উপর হামলা করে। তবে ইরান যুক্তরাষ্ট্রের উপসাগরীয় ঘাঁটিগুলোকে হামলা করলে যুক্তরাষ্ট্র ভয়ে তড়িঘড়ি করে ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি কার্যকর করে। এতে ইরানের বিজয় হয়েছে। তবে আমরা মনে করি, ইরানের উচিত ছিল গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহার ও ফিলিস্তিনিদের উপর হামলা বন্ধের শর্তে যুদ্ধবিরতি কার্যকর করা। আমরা চাই, অনতিবিলম্বে ফিলিস্তিনে যুদ্ধবিরতি কার্যকর করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের ঘোষণা করা হবে। রমজানের আগে নির্বাচন দিয়ে প্রধান উপদেষ্টাকে নজির স্থাপনের আহ্বান ফারুকের। আগামী রমজান মাসের আগে জাতীয় নির্বাচন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতির সামনে নজির স্থাপনের আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। রমজানের আগে দেশে ভোট হবে, আর বিলম্ব নয়, এমন মন্তব্য করে আগামী রমজান মাসের আগেই জাতীয় নির্বাচন আয়োজন করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জাতির সামনে একটি নজির স্থাপন এর আহ্বান জানান জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, নির্বাচন নিয়ে দেশের মানুষ কিন্তু হতাশার মধ্যে রয়েছে। লন্ডনে বৈঠকের পর রাজনৈতিক অস্থিরতা বা ধোঁয়াশার অবসান হয়েছে এবং এখন সময় এসেছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের। তিনি আরও বলেন, এরশাদ সরকারের পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিলেন। সেই উদাহরণ
অনুসরণ করেই রোজার আগে নির্বাচন দিতে হবে। বিএনপি এই নেতা সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বলেন, নির্বাচন হলে বিএনপি সবচেয়ে বেশি গুরুত্ব দেবে শিক্ষা খাতে। এ সময় তিনি অভিযোগ করেন, বিগত সরকারের সময় ডক্টর দীপু মনির নেতৃত্বে শিক্ষা ব্যবস্থার চরম অবনতি হয়েছে। শেখ হাসিনা ও তার বাবা দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছেন। তিনি বলেন, যারা গণতন্ত্রের কথা বলে তারা কখনো শিক্ষার কথা বলেনি। ইউসুফ এর কবরে ইহুদিরা, ফিলিস্তিনিদের সঙ্গে সংঘর্ষ। ফিলিস্তিনের নাবলুস শহরে অবস্থিত নবী হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারতে যান একদল ইসরায়েলি। এ সময় স্থানীয় ফিলিস্তিনিরা তাদের বাধা দেয়। এতে দুই দলের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হন। ইসরায়েলি গণমাধ্যম ওয়াল্লার বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলছে, সংঘর্ষে জড়িত ইসরায়েলিরা মূলত শুভু বনিম নামক একটি ধর্মীয় গোষ্ঠীর সদস্য, যা নেতৃত্ব দিচ্ছেন যৌন অপরাধে দণ্ডিত রাবি এলিয়েজার বারল্যান্ড। সংঘর্ষের খবর পেয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ঘটনাস্থলে গিয়ে ইসরায়েলিদের উদ্ধার করে। তবে ইসরায়েলের আরেক সংবাদ মাধ্যম হায়ম বলছে, সংঘর্ষের পর ফিলিস্তিনি কর্তৃপক্ষের পুলিশই প্রথমে ওই ইসরায়েলিদের উদ্ধার করে এবং পরে তাদের আইডিএফ এর কাছে হস্তান্তর করে। ওয়াল্লার প্রতিবেদন অনুযায়ী, সংঘর্ষের খবর জানার পর ইসরায়েলিদের আরও কয়েকটি দল নাবলুসে প্রবেশের চেষ্টা করে, তবে শহরের প্রবেশপথেই তাদের আটকে দেয় আইডিএফ। ওয়াল্লা সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কবরের কাছাকাছি এলাকায় ইসরায়েলিদের পথরোধ করেন ফিলিস্তিনীয় বাসিন্দারা। এক পর্যায়ে তারা একে অপরকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। এতে কয়েকজন ইসরায়েলি আহত হন। পরবর্তীতে সব ইসরায়েলিকে ওই এলাকা থেকে উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়। এই ঘটনা তদন্ত করতে স্থানীয় পুলিশ প্রশাসন। উল্লেখ্য, মুসলমান ও ইহুদি উভয় সম্প্রদায়ের কাছে হজরত ইউসুফ সম্মানীয় নবী। তার সমাধি ঘিরে ফিলিস্তিন এবং ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে প্রায় সংঘর্ষের ঘটনা ঘটে। যদিও নাবলুসের সেই সমাধিকে অনেক মুসলমান ইউসুফ এর মনে করেন না। তাদের দাবি, হজরত ইউসুফ না, এখানে 18 শতকের মুসলিম পণ্ডিত শেষ ইউসুফ দাউদকে সমাহিত করা হয়। আদালতে শুনলেন না নেতানিয়াহুর অনুরোধ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দুর্নীতি মামলা সাক্ষ্য পেছানোর আবেদন খারিজ করে দিয়েছেন জেরুজালেমের একটি জেলা আদালত। রাজ্যের অ্যাটর্নি অফিস এই পদক্ষেপের বিরোধিতা করার পর এমন সিদ্ধান্ত নেন আদালত। ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর দেশের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে মনোযোগ দেওয়ার কথা বলে নেতানিয়াহু 2 সপ্তাহের জন্য শুনানিতে অনুপস্থিত থাকার অনুমতি চেয়েছিলেন। তবে আদালত তার এই আবেদনকে ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছেন। এ খবর জানায় দ্য টাইমস অফ ইসরায়েল। নেতানিয়াহুর আইনজীবী আদালতে এই আবেদন জমা দেন। এতে বলা হয়, ইরানের সঙ্গে 12 দিনের যুদ্ধের পর প্রধানমন্ত্রীকে দেশের নিরাপত্তা সংক্রান্ত জরুরি বিষয়ে পূর্ণ মনোযোগ দিতে হচ্ছে। তাই আগামী 2 সপ্তাহের শুনানি স্থগিত করা হোক। প্রকাশিত এক রায়ে জেরুজালেম জেলা আদালত জানান, আবেদনকারীরা অনুরোধের পক্ষে কোনো বিস্তারিত যৌক্তিকতা বা ভিত্তি খুঁজে পাওয়া যায়নি, তাই শুনানি বাতিলের আবেদন মঞ্জুর করা সম্ভব হচ্ছে না। 2 দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান এই মামলাকে একটি উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। তিনি বলেন, এই বিচার অবিলম্বে বাতিল করা উচিত অথবা এই মহান বীরকে ক্ষমা করে দেওয়া উচিত। উল্লেখ্য, গত 24শে জুন যুদ্ধবিরতির মাধ্যমে ইরানের সঙ্গে ইসরায়েলের সংক্ষিপ্ত যুদ্ধের অবসান ঘটে। এই সংঘাতের সমর্থনের জন্য নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদও জানিয়েছেন। দীর্ঘদিন ধরে চলা এই মামলায় নেতানিয়াহু শুরু থেকে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন। তার সমর্থকদের মতে রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই মামলা করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে 3টি দুর্নীতির অভিযোগ রয়েছে। প্রথম অভিযোগে বলা হয়েছে, তিনি ও তার স্ত্রী সারা রাজনৈতিক সুবিধা দেওয়ার বিনিময়ে কয়েকজন শত কোটিপতির কাছ থেকে প্রায় $2,60,000 মূল্যের বিলাসবহুল সামগ্রী, দামি চুরুট, গয়না ও শ্যাম্পেন উপহার হিসেবে গ্রহণ করেছেন। অন্য 2টি অভিযোগে তার বিরুদ্ধে 2টি ইসরায়েলি সংবাদ মাধ্যমে নিজের পক্ষে অনুকূল সংবাদ প্রকাশের জন্য প্রভাব খাটানোর চেষ্টার কথা বলা হয়েছে। 2022 সালের শেষের দিকে পুনরায় ক্ষমতায় আসার পর নেতানিয়াহু সরকার বিচার বিভাগীয় সংস্কারের একটি ব্যাপক পরিকল্পনা প্রস্তাব করে। সমালোচকদের মতে এই সংস্কারের মূল উদ্দেশ্য হল আদালতকে দুর্বল করে প্রধানমন্ত্রীর ক্ষমতাকে পাকাপোক্ত করা। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।